Welcome to our camping talk show, Act Now for an Equal Tomorrow. This is done to celebrate International Women's Day 2021. Mr. Golam Monowar Kamal, the Executive Director of Salish Kendra. Thank you very much. His Excellency Harry Verweij, Ambassador of the Embassy of Kingdom of the Netherlands. Honorable discussant, performer, participants, media personnel, and dear colleagues. A very warm welcome to our today's event, Act Now for an Equal Tomorrow, where we all have come together to celebrate the achievements of women and girls across the region and beyond, as well as raising awareness for unified and immediate action to ensure an equal world, free of violence against women and girls, achieving an equal future in COVID-19 world, as in relevant with us. Response and recovery efforts, although there are violence against women, more efforts to enhance women leadership in every sphere of life. In all settings, especially the young women are at the forefront of diverse and inclusive movements for social change. The condition of women in Bangladesh needs to change considerably, and there is still much gap to settle. Violence against women is still prevailing in the country. We need to think about how we can change the situation and immediate action to both individually and collectively. I welcome all of you to the occasion of celebrating this International Women's event, jointly organized by Department of Women Affairs, UNFPA, and I'm Salish Kendra. Now, without further ado, let us initiate the day's proceedings with a recitation of the poem Nari, written by the rebel poet Asa Torkelsson and performed by the intergenerational movement for equality called Generation Equality. পাহাড় ও সমতলে বসবাসকারী সকল শ্রমজীবী নারীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কবিতা নারী। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ত্রি বসে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্রদাহ, জামিনী এনেছে কামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিষেধে হয়েছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগাইছে মধু। শস্যক্ষেত্র উর্বর হল, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রতিয়া করিল সুশ্যামল। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে।
যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। ধরার দুলালি মেয়ে, ফেরো না তো আর গিরিদরি বনে সাক্ষী সলে গান গেয়ে। কখন আসিল প্লুটো যমরাজা নিষিদ্ধ পাখায় উড়ে, ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবরপুরে। সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আছো মরি, মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী। ভেঙে জমপুরি নাগিনীর মতো আয় মা পাতালে ফুঁড়ি, আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুড়ি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায় পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন জবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। We will now start our panel discussion on the topic, how can we enhance women's leadership to create a more equal tomorrow? With Atika Roma, founder and team leader of Jabo Bohudur, Shobha Sarkar, a trans entrepreneur who is affiliated with Bondhu Social Welfare, and Kamrul Hassan Shawan. In the COVID-19 world and celebrate the tremendous efforts by women and girls around the world in shaping a more equal future in recovery from the COVID-19 pandemic. Women stand at the front lines of the COVID-19 crisis as healthcare workers, caregivers, innovators, community organizers, and as some of the most exemplary and effective national leaders in combating the pandemic, including our own Honorable Prime Minister, Sheikh Hasina. This crisis has highlighted both the centrality of their contributions and the disproportionate burdens that women carry. Women leaders and women's organizations have demonstrated their skills, knowledge, and networks to effectively lead in COVID-19 response and recovery efforts. It's perhaps no coincidence that the majority of the countries that have been more successful in stemming the tide of the COVID-19 pandemic in responding to its health and broader socioeconomic impacts are headed by women. Yet women are heads of state and government in only 20 countries worldwide. In addition to persistent pre-existing social and systemic barriers to women's participation in leadership, new barriers have emerged with the COVID-19 pandemic. Across the world, women are facing increased domestic violence, unpaid care duties, unemployment, and poverty, despite women making up a majority of frontline workers. There is disproportionate and inadequate representation of women in national and global COVID-19 policy spaces. So as we celebrate women's leadership and advancement on this International Women's Day 2021, let us never lose sight of the battle still being fought and the battles still to be won. Now, today's discussion is how can we enhance women's leadership to create a more equal tomorrow? And I'm going to do my best to conduct this discussion in Bangla. We have a translator available. Okay. I'm not sure. Is this better? Hopefully so. Okay. I'm going to do my best to conduct this discussion in Bangla, and we have a translator available for those of you who would want to follow in English. So, আজকে আন্তর্জাতিক নারী দিবস 2021 সালে আমাদের এই আলোচনার বিষয় হলো আমরা কিভাবে নারী নেতৃত্ব গড়তে পারি নতুন সমতার বিশ্বের জন্য, এবং বিশেষ করে আমরা নারী নেতৃত্ব সম্পর্কে কি শিখেছি আমাদের 2020 সালের অভিজ্ঞতা থেকে। আতিকা আপা, আমি আপনাকে নিয়ে শুরু করি। ধন্যবাদ। 2020 সালটা আসলে আমাদের সবার জন্যই একটা শিক্ষামূলক সময় ছিল।
আমরা হয়তো নিজেকে বোঝার জন্য একটা সময় পেয়েছি, আমাদের ভুলগুলো ধরার জন্য সময় পেয়েছি, এবং আমরা সামনের দিনে কিভাবে এগিয়ে যেতে পারি সেটারও একটা শিক্ষা পেয়েছি। লিডারশিপ তো আসলে একটা বছরের বিষয় না, এটা দীর্ঘদিনের বিষয়। আমি এসেছি যাবো বহুদূরের পক্ষ থেকে। আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এনজিও সেক্টরে। আমি দীর্ঘ 15 বছর এনজিও সেক্টরে কাজ করেছি। একটা পর্যায়ে আমার মনে হয়েছে দিবস উদযাপন, আহ কিছু পার্টিকুলার কিছু ইভেন্ট করা, এবং যেই কাজগুলো করতে চাই সেই কাজগুলো করার ক্ষেত্রে এটা বান্দরবানের থানচি থেকে আলীকদম এই রাস্তাটা পাড়ি দিয়েছিলাম, এবং একজন নারী হিসেবে বাংলাদেশের প্রথম 2.5 দিনে 1250 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছিলাম। যে মুহূর্তে করলাম সেই মুহূর্তে আমার সাথে চালাতো আমার কো রাইডার কিছু ছেলে যারা চালাতে পারলো না, পাহাড়ের একটা পর্যায়ে গিয়ে তারা ফেরত চলে আসলো, এবং আমি স্মুথলি চলে গেলাম। হ্যাঁ, এরপর যেটা হয় যে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের নোংরামি হয়, এই হয় সেই হয়। এই করতে করতে তারপরে যা হলো যে প্রচুর বিজয় গাথা লেখা হলো পত্রিকাগুলোতে, টিভিতে, বিভিন্ন মিডিয়াতে। তো একই সময়ে বাংলাদেশের বহুল প্রচলিত একটা পত্রিকার 3rd পেজে 3 নম্বর কলামে আমার বিশাল বিজয় গাথা লেখা হয়েছে। ঠিক ফার্স্ট কলামে লেখা যে বাড্ডায় একজন নারী বাসে করে যাচ্ছিলেন, তো বাসে যেতে যেতে কেউ একজন দুষ্কৃতিকারী তার জামাটি কেটে দেয় হচ্ছে ব্লেড দিয়ে। তো আমার এই যে অর্জনের যে খুশিটা ছিল, জাস্ট সেই মুহূর্তে আমার সেটা ধূলিসাৎ হয়ে গেল। এবং আমি যেটা ফিল করলাম যে আমি খেয়াল করেছি আমার অনেক বন্ধু বান্ধব বা আমার কলিগ যারা আছে তারা আমাকে অনুরোধ করতো যে আপনি ওদেরকে স্কুটি চালানো শেখান। তো স্কুটি চালানো শেখানো ওইভাবে শেখানো হচ্ছিল না। আসলে আমি যেটাই করতে চাই সেটা একটু ইনস্টিটিউশনালাইজ করেই করতে চাই। তো এই জায়গা থেকে যেটা হলো, আমি অনেক ভেবেই ফেললাম যে আমি খেয়াল করে দেখলাম নারীদের হাতে অর্থ আছে, নারীদের সাহস আছে। যেই জিনিসটা নাই সেটা হলো একটা টেকনিক্যাল স্কিল নাই। এই স্কিলটা বাংলাদেশে কোথাও শেখার কোনো জায়গা নেই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমি বহুদিন চাকরি করেছি, একই কাজ করছি, রিপিটেডলি একই কাজ করছি, আমি আসলে শান্তি পাচ্ছি না। আমি আসলে নিজের একটা প্রজেক্ট করতে চাই, আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই। সেই জায়গা থেকে যাবো দূরে যাত্রাটা শুরু। আর কোভিড এর মধ্যে যেটা হয়েছে, কোভিড এর মধ্যে আমরা দেখলাম যে আমাদের সমস্ত আমরা যা কিছু ভেবে রাখি প্রকৃতি আসলে তার চেয়ে বড় শক্তিশালী একটা জায়গা অবস্থান করে। প্রকৃতির কাছে আমরা ভীষণ তুচ্ছ, এটা প্রকৃতি আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেছে। আমরা যতই বছর শেষে মানে যত ধরনের প্ল্যানিং করি, এটা যে এক নিমিষে ধূলিসাৎ হয়ে যেতে পারে। এবং এর জন্য এবার একটা এক্সপেরিয়েন্স হলো, পুরো ওয়ার্ল্ডের হলো যে এরকম প্যান্ডামিক সিচুয়েশন আরো আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা এটাকে ধারণ করে এটাকে সাথে নিয়ে কিভাবে এগিয়ে যেতে পারি, একদম স্থবির হয়ে যেতে না। মানে একদিকে আমরা তো বলছি যে কোভিড ক্রাইসিসে আক্রান্ত হয়েছে আমরা সবাই, কিন্তু আরেকদিকে আমরা দেখতে পাবো এটা একটা সুযোগ। মানে ক্যাম্পেইন স্টার্ট ফ্রম জিরো। আসলে কিন্তু এটার আগে যে পৃথিবী যেভাবে চলছিল সেটা নিয়ে অনেক সমস্যা ছিল। দিস ইজ গিভিং আস এ চান্স টু মানে লুক এট থিংস উইথ নিউ আইজ, মানে নতুন চোখ দিয়ে দেখা, আমি মনে করি। ডেফিনেটলি। এবং আসলে আপনি এখান থেকে কি শিখবেন, এবং যেটা ধরেন যে ইন্টারনেট, হ্যাঁ, ইন্টারনেট থেকে আপনি ভালো কিছু শিখতে পারেন, মন্দ কিছু শিখতে পারেন, এটা কিন্তু আপনার উপর, ব্যক্তির উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, সেরকম এই কোভিড থেকে যে শিক্ষাটা আপনি গ্রহণ করবেন, এটা আপনি মন্দটাও গ্রহণ করতে পারেন, আপনি ভালোটাও গ্রহণ করতে পারেন, এবং আপনি ভবিষ্যতে প্ল্যানিংটাও এরকম করতে পারেন যে আহ, আমি আসলে এই সিচুয়েশনে যদি আর একবার হয় তাহলে এখান থেকে আমার উত্তরণের পথটা কি হবে। কোভিড এর মধ্যে ভয়াবহ রকমের ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের সরকার বলেন, প্রশাসন বলেন, সবাই কোভিড সামলাতে, এবং আমরা দেখেছি যেই পরিমাণ দুর্নীতি এবং মানে দুর্নীতি হয়েছে টেস্টের ক্ষেত্রে, মেডিকেশনের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, যে ধরনের দুর্নীতিগুলো বাংলাদেশে হয়েছে সেটা পৃথিবীতে নজিরবিহীন। আর কোন দেশে এইরকম ভাবে হয়। এবং আমরা অলসো অনেক কিছু শিখতে পেরেছি আমাদের
লিমিটেশন, আমাদের সীমাবদ্ধতা আমাদের হেলথ কেয়ার হ্যাঁ, এনভায়রনমেন্টে। আমরা হেলথ কেয়ার নিয়ে প্রচুর বড় বড় কথা বলেছি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা দেখলাম যে আমাদের হেলথ কেয়ারের ভিতরে হচ্ছে অন্তঃশ্বাস শূন্য। এবং আমাদের ইনফ্যাক্ট আপনি যদি আমাদের পাশের দেশের সাথে তুলনা করেন যে আমরা what percentage of the budget আমরা হেলথ কেয়ারের উপর খরচ করি, আপনি দেখবেন যে মানে ইন্ডিয়ার সাথে তুলনা করে শ্রীলঙ্কা, নেপালের সাথে আমাদের পার্সেন্টেজটা আরো অনেক লো, এবং এই we are paying the price for it now বলা যায়। সেটা তো আছেই, কিন্তু আমাদের বরাদ্দগুলো কিন্তু কম হয় না। আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে যতটুকু মনোযোগ দেওয়া হয়, মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে যদি ছোটবেলা থেকে সেই জায়গাটা কাজ করা হতো যেখানে কোনো টাকা লাগে না। হ্যাঁ, একটা শিক্ষকের প্রতি আমরা এখনো দেখা হবে 5 সালাম করি। আপনি এখন থেকে 10 বছর আগে যে স্টুডেন্টটা বেরিয়েছে তাকে দেখবেন তার শিক্ষককে দেখে মাথা ঘুরিয়ে চলে যায়। কেন? মূল্যবোধ এই শিক্ষক শিখাতে পারেনি। আমি লাস্ট যে অর্গানাইজেশনে কাজ করেছি সাতলানে, তো ওইখানে জাপানিজ একটা অর্গানাইজেশন, তো ওখানে আমাদের যে কান্ট্রি ডিরেক্টর ছিলেন প্রথম বাংলাদেশে এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন, পাশে একটা স্কুল ছিল, এই বাচ্চারা এখানে এত বড় বড় ব্যাগ নিয়ে কি করতে আসে? আমরা লেখাপড়া করতে আসে। আমরা 10 বছর পর্যন্ত তো আমাদের ওখানে কোনো লেখাপড়া হয় না। তাই আমরা আমাদের 10 বছর বাচ্চা তো কম্পিউটার ইউজ করে শেষ করে ফেলে। তখন উনি বলছেন আমরা কোনোদিন কোনো ডিভাইস তাদের হাতে দিতে দিই না। তারা কি করে? তারা বেসিক স্কিল গুলো চর্চা করে, শেখে। হ্যাঁ, তারা সুইমিং শেখে, তারা কারাতে শেখে, সেলফ ডিফেন্স শেখে। ইভেন যেই কাজগুলো, যেই রান্নাগুলোতে ছুরির ব্যবহার হয় না, আগুনের ব্যবহার হয় না, এই কাজগুলো তারা শেখে। যে মা বাড়িতে নেই, এই বাচ্চাটা যাতে নিজের খাবারটা নিজে তৈরি করে খেতে পারে। আমরা এখানে কি দেখি? আমাদের এখানে একটা 10 বছরের বাচ্চার দায়িত্ব আর একটা 10 বছরের বাচ্চা নেয়। আমি নিরুপমী শিশুর কথা যদি বলি, হ্যাঁ, আমাদের এখানে প্রত্যেকটা জায়গাতে সিস্টেম লস। আমরা দিনের পর দিন পদ্মা সেতু, আপনার ফ্লাইওভার, নানান পদে কিছু জিনিস বাড়িয়ে যাচ্ছে, অথচ এই প্যান্ডামিকের মধ্যে যেই পরিমাণে রেপের কেস হয়েছে, যেই পরিমাণে আমাদের ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনাগুলো ঘটেছে, ম্যাক্সিমাম তো সামনেই আসে। ডোমেস্টিক ভায়োলেন্স তো টোটালি বলতে গেলে সামনেই আসেনি, কারণ এখানে সবাই ভেবেছে যে একটা ঘরের মধ্যে 2টা হাড়ি থাকে, পোকা থাকে, অন্য শব্দ হয়। এটা আমাদের মাইন্ডসেট, এটা আমরা ধরে নিয়েছি এবং এটাকে আমরা বিলিভ করি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে উত্তরণের যদি পথ খুঁজি, পথ খুঁজতে গেলে আসলে সরকারি হস্তক্ষেপ ছাড়া, এবং আমরা যারা কাজ করি এই সেক্টর গুলোতে কাজ করি, এসব নারী দিবস পালন করে একটা দিবস উদযাপনের মাধ্যমে কিচ্ছু হবে না। সোশ্যাল চেঞ্জ, রিয়েল চেঞ্জ যেটা, সেই চেঞ্জটা আসতে হবে মানুষের ভেতর থেকে। ছোটবেলা থেকে একটা বাচ্চা দেখে আসছে তার বাবা তার মার সাথে কি আচরণটা করছে, তারা 2টা ভাই বোন থাকলে ভাইদের সাথে কেমন আচরণ হচ্ছে, বোনটার সাথে কেমন আচরণ হচ্ছে, এই যে জায়গা। এটা আপনি বলেছিলেন স্কুলের ব্যাপারে, এই সীমাবদ্ধতা আসলে একটা আগে একটা সামাজিক সীমাবদ্ধতা। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। আমাদের কিন্তু মানে অধিকার তো অনেক কিছু আছে, বাট এই লিমিটেশন কিন্তু থাকলো। লেট মি জাস্ট ব্রিং ইন আমাদের আরো দুজন প্যানেলিস্ট আছে, if I could bring them into the conversation. শোভা আপা, আমি আপনাকে যদি একটু আপনি যদি একটু বলতে পারবেন আমাদের এই বিষয় নিয়ে, যে আমরা কিভাবে একটা নতুন সমতার বিশ্ব করতে পারি, এবং বিশেষ করে আপনি যেহেতু ট্রান্সমিউটের সদস্য, সেই প্রেক্ষিতে আপনার অবজারভেশন কি, এবং বিশেষ করে গত বছর 2020 সালে যে চ্যালেঞ্জেস আমরা ফেস করেছিলাম কোভিড ক্রাইসিসের কারণে, সেই ব্যাপারে কিছু বললে ভালো হয়। থ্যাংক ইউ অল। আমি শুরুতে নারী দিবসের শুভেচ্ছা সবাইকে জানাতে চাই। এখানে যারা ট্রান্স উইমেন আছে বা উইমেন ক্যাটাগরি, সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। আজকে এই নারী দিবসে এসে আমি নিজেকে অনেক প্রাউড ফিল করছি, কারণ আজ আমাকে নারী হিসেবে একটা ক্যাটাগরিতে ফেলানো হয়েছে। আমি সেটাকে অনেক গর্বের সাথে স্মরণ করব সারা জীবন। আজকের এই দিনটা আমার মনে থাকবে। আমি লিডারশিপ নিয়েছি, প্রথমে যদি বলি বাদল হিজের সঙ্গে একটা এনজিও ছিল। আমার গল্পটা যদি বলি, খুব স্ট্রাগলের একটা গল্প। আমার জীবন কখনোই সাধারণ ছিল না। আমি আজকে যে ব্র্যাক সেন্টার এসেছি, সেই ব্র্যাকেরই একটা জায়গায় আমি কাজ করতাম একটা সময়। সেখানে আমার আইডেন্টিটির জন্য আমাকে বিদায় করে দেওয়া হয়েছিল। যখন আমার আইডেন্টিটি ডিসক্লোজ হয়, তখন বলছে আমাকে রাখা যাবে না। আমি এখান থেকে বেরিয়ে শুধু একটা কথা বলেছিলাম, আমি
কাজ করে খেতাম, আমি কাজ করে খাবো, আমি রাস্তায় ভিক্ষাবৃত্তি করবো না, যদিও আমার আইডেন্টিটি আপনার কাছে ডিসক্লোজ হয়েছে। আমি ঠিকই 2 মাস শুধু কষ্ট করেছি, আমি খেতে পারি নাই, আমি ঘর ভাড়া দিতে পারি নাই। দেন তারপর আমি বাদামীদের সঙ্গে একটা জব নিয়েছি, সেখানে আমি সুপারভাইজার পদে যখন কাজ করি, আমার সাথে যারা গ্রাজুয়েশন মাস্টার্স করা তারাও কাজ করে পারে নাই, তারা চলে গেছে। বাট আমি সেই অর্গানাইজেশন টিকেছিলাম, রাতে মন জ্বালা আমি সেই অর্গানাইজেশনে কাজ করেছি। কাজ করার ফলে আমি প্রমোশন পেয়ে কাউন্সিলর হয়েছি সেই জায়গাটা। সেখান থেকে আমাকে ঢাকাতে ট্রান্সফার করে। সেই জায়গায় আমার কাজে খুশি হয়ে বলতে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর সালেহ আহমেদ স্যার, উনি খুশি হয়ে আমাকে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস লাস্টে আমাকে অ্যাডভোকেসি অফিসার হিসেবে ঢুকায় দেন। সেই জায়গাটায় কাজ করে আমি এখন 3 বছর, আমি সেখানে এত সফলতা অর্জন করেছি যে আমার সহপাঠী নেপাল যেতে পারে নাই, আমি সেই জায়গাটায় পৌঁছে গেছি। আমার সহপাঠী সাউথ আফ্রিকাতে যেতে পারে নাই, এলজিবিটি কমিউনিটি, সেখানেই আমি চলে গেছি শুধু এই কমিউনিটি নিয়ে কাজ করে। আমার সততা এবং নিষ্ঠা এবং কাজের অভিজ্ঞতায় আমি দেশগুলি সফর করেছি এবং ভুটান, ইন্ডিয়া এইসব দেশে গিয়েছি। এই বিভিন্ন দেশ থেকে আমার যে একটা নলেজ হয়েছে কমিউনিটির বিষয়ে, সেটা একদম আমার মনে হচ্ছে যে আমি বাংলাদেশে কখনো শিখতে পারতাম না। কারণ ওইখানে 70টা দেশের লোক ছিল, লিডারশিপের লোক, তারা শিখিয়েছে কিভাবে কমিউনিটি ডেভেলপমেন্ট করতে হয়, কিভাবে কমিউনিটির জন্য কাজ করতে হয়। আমি আজও কিন্তু বুঝতাম না যে ট্রান্সম্যান যারা মেয়ে থেকে ছেলে হয় এরা কি, সেই মানুষগুলির যে অধিকার আছে বাঁচার মতো, সেটাও আমি ওখান থেকে শিখে এসেছি। আমি এখন মনে করলাম যে আমি যেহেতু আমি একজন ম্যান থেকে যদি ট্রান্স উইমেন হতে পারি, সেই মানুষটা একজন উইমেন থেকে ম্যান হতে পারে, এটা তার জন্য একটা স্বাভাবিক ইস্যু, আমার অস্বাভাবিক নেওয়ার মতো কিছু না। এবং আমি আজ আমাদের শ্রদ্ধেয় জিওজি হাবিবুর রহমান স্যারের অনুপ্রেরণায় আমি একটা উত্তরণ ফুড কর্নার দোকান দিয়েছিলাম, সেটা করোনার আগে। দেওয়ার পর 4 মাস চলেছে দোকানটা, তারপর করোনা পরিস্থিতি চলে এসেছে। তারপরে আমি কি করব, দোকান তো অফ হয়ে গেল, কিভাবে চলবো। তারপর বিভিন্ন জায়গায় যে লোকগুলি আমার পরিচিত ছিল তাদের সাথে কথা বলে একটু সহায়তা নিয়ে আমি 100 জন ভিসাকে দান দিয়েছিলাম ওখানে। দেন বাংলাদেশ লিগ্যাল সার্ভিসেস ট্রাস্টের মাধ্যমে 120 জনকে আমি 4,500 টাকা করে প্রোভাইড করেছি। দেন তারপর বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে জার্মান ডক্টরের অনেক জায়গায় ত্রাণ বিতরণ করেছি। শুধু একটা কথা বলেছি, কেউ যেন না খেয়ে থাকে না, প্রত্যেকটা মানুষ আমাকে ইনফর্ম করবা, আমি যতটুকু পারি নিজে থেকে করে দেব। সেই জায়গাটা থেকে একটা জিনিস খুবই খাওয়া দাওয়া তো একটা জিনিস আছে, কিন্তু মানসিক ভাবে যে টর্চারিং এর শিকার হয়েছে ওই জায়গাটাতে, তো আতঙ্ক, ভয়, মানসিক একটা সমস্যা, ওই জায়গাটাতে খুব কষ্ট কেটেছে। পারিনি সহপাঠীর সাথে ওরকম ভালোভাবে কথা বলতে, পারিনি অন্য লোকজনের সাথে কথা বলতে, একা থাকা ঘরের ভিতরে অনেক যন্ত্রণার সহিত কেটেছে। কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমি করোনার পরে দোকানটা স্টার্ট করেছি। করোনা তো যায়নি, বাট লকডাউনের পরে দোকানটাকে স্টার্ট করেছি। স্টার্ট করার পরে আমি ফেসবুকে ফ্রেন্ডদেরকে সবাইকে জানিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা মানুষ এসে আমার দোকানটাতে খেয়েছে। সেই দোকানটা লাভ দিয়ে আমি এই জানুয়ারি মাসের 22 তারিখে এই যে নিমরোড গোদারাঘাট আরেকটা উত্তরণ ফুড কর্নার ফাস্ট ফুড আমি চালু করেছি। এবং আমার দোকানে 6 জন হিজড়া চাকরি করে এবং 6 জন হিজড়াকে আমি, আপনি যদি বলেন 10 থেকে 12, 15 এরকম আমি স্যালারি দিচ্ছি তাদেরকে। কারণ আমি জানি ঢাকা শহরে 10,000 টাকার নিচে কেউ চলতে পারবে না, কিন্তু সেই আমি ওদেরকে দিচ্ছি এবং আমিও খুব ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি যেটা দিয়ে আমার চলা যায়। এই আপু বলেছিলেন স্কুটির কথা, আমি যখন বড় একটা, আমার বিশাল একটা বাইক আছে, আমি যখন বাইক চালাই সবাই আমাকে বলছে আপনি স্কুটি চালাতে পারেন না, আপনি কেন বাইক চালাচ্ছেন? তা আমি বলছি সবাই যা করে আমি কি তা করবো নাকি, আমি তো একটু অন্যরকম দেখাতে চাই। যেহেতু অন্যান্য হিজড়া ভিক্ষাবৃত্তি করে চলতেছে, সেই জায়গায় আমি 2টো দোকান দিয়েছি, আমি তাহলে সমাজের মধ্যে একটা দৃষ্টান্তমূলক কাজ করেছি এবং আমি স্টাফ লিস্ট এখন আমি এই জায়গাটা থেকে এসেছি এবং আমি চাচ্ছি যে অন্যরা যা পারে নাই আমি তা করে দেখিয়ে দিব। আমি এখন বাইক চালাই এবং অনেক সময় যখন আমি বাইক দিয়ে যাই, এখন অনেক চিপা জায়গা যেখানে ছেলেরা চলে যায়, পিছন থেকে বলছে এ মানে যেতে পারবে না, আমি সেই জায়গাটাও পালিয়ে চলে এসেছি
এবং ওরা বলছে বাবা এটা তো অনেক ডেঞ্জারাস, ও তো চিপা জায়গায় দিয়ে চলে গেল। তো এই জায়গাগুলি আমি তৈরি করেছি। এবং আমি একটা কবিতায় সবসময় মনে করি, পারিব না কথাটি বলিও না, একবার না পারিয়ে দেখো শতবার। অলস অবজ্ঞা কিছুই পারে না তারা। আমি তো তাদের মতো না, অবশ্যই আমি একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ, এবং আমি উন্নত দরবারে এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশকে কাঁধে কাঁধ মিলে কাজ করে দেশটাকে উন্নয়নের সমৃদ্ধির দিকে নিয়ে যাব। এটাই আমার আশা এবং প্রত্যাশা সবার কাছে। এবং আমি সামনে একটা চিন্তা করেছি, আফতাবনগরে একটা দোকান দিব, ওখানেও 2-3টা হিজড়া কাজ করবে। আমি ছোট্ট পরিসরে শুরু করেছি, তাতে এটাকে অনেক বড় আকারে আমি চালু করব। এবং আমি খুব সাড়া পেয়েছি যে আমার ফাস্ট ফুড খুবই ভালো। আমার স্টুডেন্টরা যারা খায় ইউনিভার্সিটির, ওনারা বলেছে আপু আপনার ফাস্ট ফুড খুব সুস্বাদু, আমরা 5 স্টারও খেয়েছি, এত ভালো ফাস্ট ফুড এত সুস্বাদু আমরা দেখি নাই। আপনার ফাস্ট ফুড আমরা ওদের সাড়া পেয়ে আমি আরেকটা দোকান দিয়েছি। এবং আমার নতুন বাজার দোকানটা খুবই ভালো চলছে। আর এটা নতুন দিয়েছি তো এটা একটু কম, তবে ইনশাল্লাহ আমি বন্ধু সোসাইটির মাধ্যমে কিছুদিন আগে ছোট্ট পরিসরে একটা ফান্ড পেয়েছি, যেটা দিয়ে আমার কিছু জিনিস কেনা গেছে, চেয়ার, তারপর আপনার আসবাবপত্র এগুলা কিনেছি। তবে আমার মনে হয় সহযোগিতার হাত থাকলে এই ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী একদিন একটা বড় নেতৃত্ব দিবে এবং বড় নেতৃত্বে আকারে চলে যাবে। আমি আজকেরই উইমেন দিবসে প্রত্যেকটা ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকে আহ্বান করব, প্লিজ প্লিজ আপনারা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যান। দেশটাকে এগিয়ে নিয়ে গেলে দেশের মানুষ উন্নয়ন হবে। আর এখন হচ্ছে আমি যদি বলি, ট্রান্সজেন্ডারদেরকে কেউ হেয়প্রতিপন্ন ঘৃণার পাত্র হিসেবে দেখছে না, তারা সবাই খুবই ভালোবাসে। বাট শুধু অনেক সময় শুধু ট্রান্সজেন্ডার বলছি কেন, অনেক উইমেন আছে, ম্যান আছে যারা হচ্ছে খারাপ কাজ করে, তাদের কিন্তু কেউ অ্যাকসেপ্ট করে না। বাট আমি যখন ভালো কাজ করবো, আমার ভালো কাজটা সবাই অ্যাকসেপ্ট করবে। আমি সেই প্রত্যাশা করব সবার কাছে। এবং আমি প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি এবং আরো সাড়া পাবো আশা করছি। সামনের দিকে শুধু একটাই কথা, আপনারা প্রত্যেকেই ট্রান্সজেন্ডারদেরকে ভালোবাসবেন এবং ট্রান্সজেন্ডারদেরকে ভালোবাসবেন, তাদের পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ সোহাগ, আপনার ইন্সপিরেশনাল কথাবার্তা শুনেন। অবশ্যই আপনার এই নতুন দোকানে আমাদের সবাই আমরা গিয়ে খাবো একসময়, ভেরি সুন। না শান ভাই, যদিও আজকে তো আমাদের আন্তর্জাতিক নারী দিবস, আমরা কিন্তু আপনাকে ইনক্লুড করতে চেয়েছি, কারণ আমরা বোঝাতে চাই যে এটা শুধু নারীদের লড়াই না, এটা আমাদের সবারই। তো আপনি আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু শেয়ার করেন, যে আপনি পুরুষ হয়ে কিন্তু কিভাবে আপনি কিন্তু এই যুদ্ধে সহযোগিতা দিতে পেরেছেন এবং কিভাবে আমরা এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। এবং প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই মিনিস্টার অফ ওমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, UNFPA, I know Salish Kendra, Dhaka City, and special thanks to the Embassy of the Kingdom of Netherlands for organizing this event and having me as a discussant here. আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার উত্তর আসলে বেসিক্যালি আমার কাছে সকালবেলা দিতে হয়েছিল, যখন আমি আমার ফেসবুক প্রোফাইলে এই ইভেন্টটার যে ব্রশারটা ছিল সেটা আমি শেয়ার করি। আমার খুব কাছের একটা বন্ধু আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো কি যে নারী দিবসের ইভেন্ট, তো তুই একটা ছেলে হয়ে ওখানে কি করবি? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেখা যায় যে একজন জেন্ডার ইকুয়ালিটি অ্যাক্টিভিস্ট যদি আমরা নিজেকে বলি যে আমি 2015 থেকে কাজ করছি, তো এই প্রশ্নটার উত্তর কিন্তু আমার ফেলো যেসব মেল পারসনস আছেন, আমার হয়তো কোনো ভাই, হয়তো কোনো বন্ধু, আমার সমাজের হয়তো কোনো মেল কাউন্টারপার্ট, তাদেরকে আমার দিতে হচ্ছে যে অ্যাজ আ মেল, একজন পুরুষ হিসেবে বা একজন ছেলে হিসেবে নারীর অধিকারের প্রতি তোর ইন্টারেস্ট কেন, যে তুই কেন বা তুমি কেন এরকম ভাবে কাজ করে নিতে চাও। তো তখন আমি একটা জিনিসই বলি যে আমরা ফিমেল এম্পাওয়ারমেন্টের কথা যখন আসে তখন আমরা প্রায় বলি 50% উমেনকে বাদ দিয়ে তো আসলে দেশ এগিয়ে যেতে পারবে না। তো আমি একটু অন্য আর্গুমেন্ট দিই যে আমরা যদি ফিমেল এম্পাওয়ারমেন্ট বা উমেন এম্পাওয়ারমেন্টটা এনশিওর করতে চাই, তাহলে আমার যে 50% যে মেল আছে তারা যদি সফিস্টিকেটেড না হয়, তারা যদি সেন্সিটাইজ না হয়, তাহলে কিন্তু আমি আসলে এটা এনশিওর করতে পারবো। তো এই জায়গা থেকে আমি মনে করি যে আমরা যারা পুরুষ আছি বা মেন আছি তাদেরকে কাজ করে যাওয়া উচিত। এবং আমি ইউথ ফর চেঞ্জ বাংলাদেশে কাজ করি। আমরা ইউথ ফর চেঞ্জ বাংলাদেশ সেই 2015 থেকে কাজ করে যাচ্ছি, মেইনলি স্পেসিফিক্যালি টার্গেটিং অন জেন্ডার ইকুয়ালিটি। এবং দেখা যায় যে আমাদের কাজ করার
এসব জায়গাগুলো আছে। আমরা বরিশালে কাজ করেছি, অনেকগুলো ডিস্ট্রিক্টে, আমরা রংপুরে কাজ করেছি, আমরা ঢাকায় কাজ করি। সবসময় আমরা চেষ্টা করি যে আমরা জেন্ডার এবং রিসার্চের নিয়ে যখন কোনো ট্রেনিং বা যখন কোনো ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইভেন্ট অর্গানাইজ করি, যাতে সেখানে আমরা একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ মেল পার্টিসিপেশন থাকে। কেননা আমরা বিশ্বাস করি যে আসলে যখন আমরা একটু বড় হয়ে যাই, যখন আমরা যুবকে পরিণত হই, তরুণে পরিণত হই, ওই যে আমাদের প্র্যাকটিক্যাল নর্মস থেকে যে আমাদের একটা মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটা চেঞ্জ করা হয়তো আমাদের জন্য কষ্ট, কিন্তু আমরা যদি নেক্সট জেনারেশনটাকে রেডি করতে পারি, যারা ছোটবেলা থেকে জেন্ডারের প্রতি সেন্সিটাইজড হবে, যারা ছোটবেলা থেকে জেন্ডার ইকুয়ালিটির এই যে ধারণাগুলোকে নিজের মধ্যে ধারণ করবে, যারা ছোটবেলা থেকে একজন ফিমেলকে, একজন ওমেনকে কিভাবে রেসপেক্ট করতে হয়, কিভাবে তাদের মর্যাদা দিতে হয় এবং কিভাবে তাদের এম্পাওয়ারমেন্টটাকে একসেপ্ট করতে হয়, সেই জিনিসটা যদি তাদের মধ্যে আমরা গড়ে তুলতে পারি, তাহলে হয়তো এই ইন দ্য নিয়ার ফিউচার আমরা হয়তো একটা ফল পাবো না, কিন্তু 5 থেকে 10 বছর পরে হয়তো আমরা এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা হয়তো আমরা উন্নতি দেখতে পাবো। এবং করোনা কালের যেই নারী নেতৃত্ব নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে আমি বলবো যে আমাদের সবচেয়ে বড় এক্সাম্পল কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি একজন এক্সাম্পলারি লিডারশিপ নিজে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়াও নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার জেসিন্ডা আর্ডার্ন, তার কথা যদি বলি, উনিও কিন্তু এই কোভিড-19 প্যান্ডেমিককে তার দেশে যেভাবে তিনি ট্যাকল করেছেন, সেটা কিন্তু এক্সাম্পলারি। সো দিস আর জাস্ট টু এক্সাম্পলস। এমন অনেক আনসাং হিরো আছেন আমার মতো, যাদের হয়তো আমরা তেমন একটা লাইমলাইটে দেখতে পাই না, কারণ তাদের প্রতি হয়তো সেই লাইমলাইটটা যায় না কখনো, কিন্তু ফিমেলরা প্রতিটি ক্ষেত্রে লিড দিয়ে যাচ্ছেন। হয়তো প্যাট্রিয়ার্কাল নর্মস এর কারণে আমরা তাদের এই লিডটাকে একসেপ্ট করতে পারছি না, আমরা হয়তো তাদের নেতৃত্বটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারছি না। এবং এই বছর ইন্টারন্যাশনাল উমেন্স ডে যেমন থিম ছিল যে চুজ টু চ্যালেঞ্জ এন্ড সেলিব্রেট ওমেন লিডারশিপ। সো আমি মনে করবো এই জিনিসটাকে আসলে মন থেকে ধারণ করা উচিত। এবং একজন ছেলে হিসেবে বা একজন পুরুষ হিসেবে আমাদের সবারই একজন জেন্ডার অ্যাক্টিভিস্ট হয়ে ওঠা উচিত বলে আমি মনে করি। কারণ ওই যে সেই পুরোনো আর্গুমেন্টটা যে আসলে আমরা তো আমাদের অর্ধেক নারীদের বাদ দিয়ে তো বিশ্ব এগিয়ে যেতে পারবে না, আবার নারীদের ক্ষমতা হলো আসলে যদি আমরা এই অর্ধেক পুরুষ আমরা মনে প্রাণে বিশ্বাস না করি, সে অনুযায়ী কাজ না করি, তাহলে আমাদের পক্ষে সেটা অ্যাচিভ করা সম্ভব হবে। তো আমি সবাইকে আহ্বান জানাবো যে এই জিনিসগুলোকে মাথায় রেখে হয়তো আমরা সামনের দিনগুলোতে আমাদের কার্যক্রম পরিচালিত করবো, এবং আমরা ইউথ ফর চেঞ্জ বাংলাদেশের পক্ষ থেকেও আমরা এই নীতিটাকে অনুসরণ করি আমাদের সামনের কার্যক্রম পরিচালনা করতেছি। ধন্যবাদ সবাই। আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমি মনে করি যে যে জগতে আমরা নারীদের অধিকার সম্মান করি, এটা সবার জন্য সুবিধাজনক। আমি কিন্তু সেই রকমের পৃথিবীতে বাস করতে পারছি। Anyway, I wish we had more time for this discussion. আমি কিন্তু আপনাদের তিনজনের সাথে সারাদিন কথা বলতে পারি, কিন্তু I have a program, so we have many more events to get to in the program. আতিক আম্পা, শোভা আম্পা, শাম ভাই, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। Thank you so much. I think আমরা বেশি সময় নিতে পারিনি, আমরা বেশি কথা বলতে পারিনি, কিন্তু কম কথায় অনেক কথা বলা হয়েছে। Thank you so much. আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার, মহাকাশচারী হবে বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, পণ্যাব্রতে পত্নীব্রতে
মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মুন্না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনহীন, আমার দুর্গা মেধা পাটিকার তিস্তা শিবরা মাদেরা, আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যা রাতেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে, আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সামনে শ্রেণী সামনে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। দেশে নারী এবং পুরুষ সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলুক এবং সকলেই সমান অধিকার সমান সুযোগ সুবিধা ভোগ করুক। আমাদের বিগত ইতিহাসে আমাদের নারীদের অবস্থানটা অবরোধবাসিনীর মতোই ছিল, যেটি বেগম রোকেয়ার লেখা থেকে, কাজী নজরুলের লেখা থেকে, আমাদের আরো বরেণ্য সাহিত্যিকদের লেখা থেকে আমরা জেনেছি। কিন্তু তার বিপরীতে সাম্প্রতিক বছরগুলোতে আমাদের যে অগ্রগতি এবং অগ্রযাত্রা, এটি কিন্তু ঈর্ষণীয় এবং বিশ্বে এটি রোল মডেল। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গতিশীল নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়ন, এই বিষয়গুলোতে তার যে দিক নির্দেশনা, এটি খুবই ইতিবাচক। সরকারের পক্ষে মন্ত্রণালয়ের নির্দেশে মহিলা বিষয়ক অধিদপ্তর এই কাজগুলো যত্নের সাথে করে যাচ্ছে। আমরা এই সময়ে দেখি যে ক্ষমতার বিশ্ব বিনির্মাণে এই বছর কোভিড কালীন সময়কে উপযুক্ত করে যে প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে, আমরা বিগত সময় থেকেই সেই প্রতিপাদ্যর মূল ধারাটাকে বহন করে চলছি এবং আমাদের আজকেও ঠিক সেভাবেই চলেছে। আমাদের এই প্রতিষ্ঠান সরকারের নির্দেশনায় বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে, যেগুলো বর্তমান সময়ে নারীদের আর্থিকভাবে ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। একটি আমরা যেমন ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস প্রজেক্ট একটা আছে, সেখানে আমরা বিভিন্ন ভাবে আমাদের প্রান্তিক যে নারীরা আছেন তাদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছি এবং তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিয়ে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করছি। আমাদের কিশোর কিশোরী ক্লাব এই নামে একটি ক্লাব আছে, যেটা বাংলাদেশে 4,883টি ক্লাব এই মুহূর্তে চলছে এবং প্রায় 4.5 লক্ষ ছেলে মেয়ে সেখানে আছে। এবং মজার বিষয় হলো, এখানে প্রত্যেকটা ক্লাবের সদস্য হিসেবে 20 জন মেয়ের সাথে 10 জন ছেলে আছে। সুতরাং মেয়েরা যেমন আগামী পৃথিবীতে তাদের দায়িত্ব কর্তব্য কিভাবে পালন করবে এদিক থেকে নিজেরা জানবে বুঝবে, একই সঙ্গে তাদের সমসাময়িক কালে যারা পুরুষ বেড়ে উঠবে এবং যারা এই সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্বের জায়গায় দায়বদ্ধতার জায়গায় থাকবে, তারাও যাতে সেই সময়ের নারীকে সম্মান করতে জানে, সম্মান করতে বোঝে এবং তাদের সকল রকমের চাওয়া প্রয়োজনের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করতে পারে। কিশোর কিশোরী ক্লাব আমাদের চলছে। আমাদের এই সময়ে মহিলাদের প্রতি সহিংসতার বিষয় এসছে। আমাদের কোনো বক্তা বলেছেনও যে আমাদের এই করোনাকালীন সময়ে ডোমেস্টিক ভায়োলেন্স এটি বেড়ে গেছে, কোথাও কোথাও এই প্রসঙ্গটা এসছে। গতকালকে আমাদের আরেকটি ওয়েবিনার ছিল বাংলাদেশের মিউনিসিপ্যালিটির যারা চেয়ারম্যান আছেন তাদেরকে নিয়ে, মেয়র আছেন তাদেরকে নিয়ে। সেখানেও আমাদের কিন্তু এই বিষয়টি বিবেচ্য ছিল যে তাদের স্ব অধিক্ষেত্রের ভেতরে করোনাকালীন সময়ে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়েছে কিনা,
পারলে তার প্রতিকারটা কিভাবে তারা করেছেন এবং আর যাতে এটি কোনোভাবেই না বাড়ে তার জন্য তারা কি করবেন, কি করতে চলেছে। তো সেই ক্ষেত্রে আমরা জেনেছি, আমরা আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের কাছে কিন্তু এই অনুরোধটা রেখেছি যে তার অধিক্ষেত্রের ভিতরে যেন নারী নির্যাতনের কোনোভাবেই এটি মাথাচাড়া দিয়ে না ওঠে এবং নিয়ন্ত্রণের ভিতরে থাকে। আপনারা জানেন যে সরকারের মাল্টি সেক্টরাল প্রোগ্রাম একটা আছে, যেটা মহিলা বিষয় করে থেকেই পরিচালিত হয়। আমাদের টোল ফ্রি 109 নম্বর যে টেলিফোন নাম্বারটি 24 ঘন্টার জন্য সব সময় খোলা থাকে এবং সেটি অ্যাটেন্ড করবার জন্য আমাদের কর্মীরা আছেন, তারা অ্যাটেন্ড করছেন এবং প্রয়োজনীয় যে সমস্ত নির্দেশনা সেটি দিচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভিজিডি কর্মসূচি পরিচালিত আছে। এরকম যে কর্মসূচিগুলো বেসিক্যালি নারীকে ক্ষমতায় নিয়ে আসবে বা সমতার দিকে নিয়ে আসবে, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের 75তম অধিবেশনে ঘোষণা করেছিলেন যে 2041 সাল নাগাদ বাংলাদেশে কর্মক্ষেত্রে নারী পুরুষ সমতা 50-50, যেটা প্ল্যানেট 50-50 বলি, অর্জিত হবে। আমরা আশাবাদী যে আজকে যে সময়ে আমরা এই কথা বলছি তখনই কিন্তু বাংলাদেশের কর্মক্ষেত্রগুলোতে নারীর উপস্থিতি 36.5%, এবং যেভাবে এটি এগোচ্ছে, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলে যারা পড়ছে তাদের যে পরিসংখ্যান পাই, তাতে আমরা বিশ্বাস করি যে হয়তো 2040 সালের আগেই আমাদের কর্মক্ষেত্রগুলোতে নারী পুরুষের সমতা এসে যাবে। তো এই ক্রমাগত যে উন্নয়ন, সেই ভাবধারায় আজকের সময়ে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকারের সময়ে আমরা যে সমস্ত কর্ম পরিকল্পনা গ্রহণ করছি, আমরা সেই কর্ম পরিকল্পনাগুলোর ভেতর দিয়ে কিন্তু আগামী দিনের সমতার বিশ্ব বিনির্মাণের পক্ষেই কাজ করছি। আর সরকার এককভাবে সবগুলো কাজ করবে এবং কখনোই প্রত্যাশা করা যায় না। তবে সরকারের সাথে যে সমস্ত সংস্থাগুলো, বেসরকারি ব্যক্তি উদ্যোগ, বিভিন্ন সিভিল সোসাইটি কেন্দ্রিক যে সংস্থাগুলো আছে, তারা যেভাবে এগিয়ে আসছেন, তারা বিভিন্ন জায়গায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কিন্তু আমাদের জন্য খুবই আশার বিষয়। এবং এই সময়ে আমরা এই প্রজন্মের কর্মকর্তা কর্মচারী যারা আছি এবং আমাদের যে প্রজন্ম বেড়ে উঠছে, তাদের মন মানসিকতায় আমাদের এই ধারণাটা অনেকটাই প্রতীত যে নারী কিংবা পুরুষ নয়, মূলত মানুষ হিসেবে তাদের বিকাশের পথটি প্রশস্ত করে দিতে হবে। এবং আমরা চাই যে আমাদের এই দেশে নারী পুরুষ এই পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটি মানুষ মানুষ হিসেবে তার যত প্রাপ্য সুযোগ সুবিধা সেটি ভোগ করুক। তার সুফল কিন্তু আমরা দেখছি। এই যে কর্মক্ষেত্রে নারীর উপস্থিতির এখন যে পরিসংখ্যান, আমরা মনে করি যে সেটির কারণেই এই যে কিছুদিন আগে গ্লোবাল রিসেশন যেটা ছিল, সেটার সময়ও বাংলাদেশের অর্থনীতি কিন্তু ধারাবাহিকভাবে উন্নতির ধারায় এগিয়ে চলেছে। গ্লোবালি যে করোনার কারণে আমরা থমকে দাঁড়িয়েছি, সেই সময়েও আমাদের দেশের অর্থনীতির চাকা সচল, কারণ আমাদের প্রচুর প্রচুর মানুষ যারা কাজ করে চলেছেন এবং তাদের সিংহভাগ নারী। আমাদের অনেকগুলো কাজের সেক্টর যেটা পুরোপুরি নারীদের ক্ষমতার উপর নির্ভর করেই চলছে। তো এই ধারাটা বহমান থাকলে আগামীতে নিশ্চয়ই আমাদের প্রত্যাশিত যে অবস্থা সেটি আমরা অর্জন করতে সমর্থ হব। আমাদের সরকারি সংস্থার সরকারের পক্ষে মন্ত্রণালয়ের কর্মপন্থা সবগুলো আছে এবং সবগুলোতেই আমরা আপনাদের মতো যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আপনাদের সহযোগিতাটা আমরা ভীষণভাবে প্রত্যাশা। আমরা যে প্রত্যাশিত আইডিয়াল সিচুয়েশন এক্সপেক্ট করি, এখন পর্যন্ত তার অনেক জায়গায় হয়তো আমাদের কমতি আছে, কিন্তু যেভাবে আমরা এগোচ্ছি সেই ধারাটা বহমান থাকলে বিশ্বাস যে আমরা হয়তো খুব শীঘ্রই আমাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সমান্তরালে
আমাদের নারীদের প্রতি আমাদের যে প্রত্যাশা এবং তাদের যে সমস্ত সুবিধা সেটি নিশ্চিত করবার যে প্রচেষ্টা, এগুলো একত্রিত হলে বাংলাদেশ নিশ্চয়ই একটি অত্যন্ত আদর্শ অবস্থানে চলে যাবে। এই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাথেয়। তার নির্দেশনায় আমাদের এই মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন রকমের কর্মপন্থাগুলো করে যাচ্ছে, পদক্ষেপ নিয়ে যাচ্ছে। আপনারা যারা আজকে আমাদের আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন, তিনি কিন্তু আমাদের এই মন্ত্রণালয়ের আর সরকারের যে সমস্ত কর্মপন্থা, কর্ম পদ্ধতি বা যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো উপস্থাপন করেছে। এইগুলো যখন সমান তালে চলছে তখন ভেতর থেকেই নারী একটি শক্তিশালী সত্তা হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। তার কারণেই নারীর ক্ষমতায়ন এবং নারীর সমতায়ন এর দুটো ক্ষেত্রে আমরা খুব একটি অবস্থানে চলে যাব। আমাদের আজকের বাস্তবতায় যে সমস্ত নেতিবাচক সংযোজনগুলো আছে, আমরা প্রত্যাশা করি যে খুব দ্রুতই এই নেতিবাচক সংযোজনগুলোকে মুছে ফেলে আমরা সম্পূর্ণ ইতিবাচক ধারায় বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা, যেখানে বঙ্গবন্ধু নারী এবং পুরুষের অধিকারের বিষয়ে তার সারা জীবন কথা বলেছেন, আমাদের ৭২-এর সংবিধানে তিনি এই অধিকারের বিষয় নিশ্চিত করেছেন। আর সেই পথ ধরেই এগিয়ে চলা বাংলাদেশে আমরা যে স্বপ্নের বাংলাদেশের কথা বলি, সেই বাংলাদেশে আমাদের নারী পুরুষ সকলেই সমান মানব অধিকার নিয়ে বাঁচবে, বড় হবে, সভ্যতায় এবং দেশের উন্নয়নে অবদান রাখবে, আমাদের বিশ্বাস। এই জন্য আমরা বিশ্বাস করি যে আমরা আজকে যে কাজগুলো করছি, আগামীকাল যে কাজগুলো করব, সবগুলো কাজের ধারায় আমরা একটি সমতার বিশ্ব বিনির্মাণে আমাদের চেষ্টাটাকে উৎসর্গ করব। আপনারা যারা যুক্ত আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, আয়োজকদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই বিশেষ দিনে আমি সকল নারী সমাজের প্রতি জানাই, শুভেচ্ছা শুভকামনা জানাই। আপনাদের কাছে অনুরোধ হলো যে আজকের এই বিশেষ দিনের এই বিশেষ অনুষ্ঠানটির ভেতরেই আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের এই দেশের নারীর কল্যাণে যে সমস্ত কার্যক্রম গৃহীত হবে, সেই কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা আন্তরিকভাবে প্রত্যাশী। সকলকে আরো একবার আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। অশেষ ধন্যবাদ আপনাদের। Yes, indeed, it's your turn. Yes, Excellency. please. Please go ahead if you can hear us. Ambassador, it is your turn now. And you are welcome. We are really happy to have you. Over to you. Thank you very much. Good to see Thank you. So, distinguished guests and ladies and gentlemen, I felt very much inspired when I saw this year's theme of International Women's Day. Women in leadership, achieving an equal future in COVID-19 world. We need more women in leadership positions all around the world, including in Bangladesh, including in the Netherlands. It is great to welcome so many of these future leaders here today, lady leaders. In the run-up to this event, I spoke to 3 highly successful female entrepreneurs in Bangladesh, and they told me about their business, about what it means to be a female entrepreneur, and about the challenges that they face. All 3 have been immensely successful, but what I found fascinating is that success really is only the tip of the iceberg. What you don't see when you look at their company and their success is the hardship they went through to get to where they are now. Of course, every entrepreneur goes through some hardship, but for women, it simply is a lot more difficult to be an entrepreneur. Today, I would like to share 3 insights from these conversations that struck me. 3 actions what we can take today for an equal tomorrow, free of violence against women and girls. First, let me talk about education. To improve women empowerment and eliminate gender-based violence,
girls must be free to enjoy the same education and opportunities as boys. One of the entrepreneurs I spoke to had a very traditional family background, in which her father chose to invest more in her brother's education than in hers. Yet, she fought for it and succeeded. Very often, women and girls still have to make an extra effort to receive the same education and qualifications as men and boys. The irony is that this woman fought very hard, and this mindset helped her when she became an entrepreneur. But while women who fight for their education are inspiring, this extra effort should not be necessary. Equal access to quality education for all girls and women should be self-evident reality. Allowing girls to attend and finish school is crucial to improving their livelihoods and economic productivity. This education can not only contribute to the economic empowerment of women and girls, but also to diminishing gender stereotypes and disrespect towards women. And this in turn will help to alleviate gender-based violence, especially if men and boys are actively involved in these education efforts. It goes beyond education. Education should help condition girls to pursue careers that they find interesting. Nobody should laugh if a girl wants to be an engineer, because I believe that's what makes people tick, doing something that they care about. That's where you find innovation and new ideas. Second, embrace. What do I mean by this? Most simply put, strengthen solidarity among women. Women in leadership positions can function as role models for other women. However, several of the entrepreneurs I spoke to highlighted that high-powered, successful women are often in a different category from women to whom they serve as role models. Their success can make them unrelatable, and their achievements are then viewed as unattainable. Role models can serve as encouragement if women see other women with the same characteristics as them, and they are able to speak on the same level. And this requires a strong ecosystem in which aspiring female leaders are connected and embrace each other. Networking is key and can lead to small social and cultural changes from the ground up. We should all work to facilitate such networking opportunities and help women embrace and uplift each other. And these women don't need to be the elite or the top. There are already thousands and thousands of women's groups throughout Bangladesh. Many of them run successful small businesses, and they often save and invest collectively. These women groups report time and again that the group solidarity has placed them in a stronger and more well-respected position in their families and communities. And these groups continue to inspire other women and girls to become economically active and can serve as a protective shield against gender-based violence. Third, empower. I don't mean that we have to empower women, but that women can and should empower themselves. The female entrepreneurs I spoke to all highlighted how women are sometimes too risk-averse and tend to short sell themselves. Yet International Women's Day commemorates the day on which, in 1908, in New York, the first female workers' strike occurred. During this day, 15,000 women protested against the harsh and unsafe working conditions, frequent wage cuts, and grueling long hours. And this is an inspiring example of women empowerment, women taking power. Similar is true for the repeated protest against gender-based violence by brave Bangladeshi women in the last couple of years. These voices must be heard, and we should all do our utmost to strengthen these empowering voices of female leadership. But don't get me wrong, this is not a call by me to start protesting, but it's a call to women and girls out there to make themselves heard. Speak up, join the conversation. Don't be afraid to make mistakes. Your voice is worth as much as anyone else's. So, ladies and gentlemen, women in leadership can help to alleviate gender-based violence, but they need the right toolkit to do so.
where women and girls have equal opportunities and equal access to jobs, property, education, and health, they themselves, their families, and their communities thrive. Women should be free to pursue their dreams and make full use of their capacities. So my 3 words are educate, embrace, empower. So let's act today for an equal tomorrow. Thank you very much. Tashri, who will now perform 2 songs to celebrate women. Tashri, the floor is yours. Very excited to be here. সবাইকে নারী দিবসে always a pleasure for me because যে গান দুইটি আমি পারফর্ম করব আজকে, both of the songs have a story behind this. The first song that I will perform, গানটার নাম হচ্ছে প্রদীপ। গানটা গাওয়ার আগে I want to say a little bit about my story. আজ থেকে I think about 9 years ago, I was in an abusive marriage. And I was very young back then. I was 20 years old. And you can imagine how it felt being a 20-year-old woman stuck in an abusive marriage where I felt like I was so alone. Nobody was there for me. But that situation gave me the strength to come out of it and just feel free again and find music. And this is how I found music. Before that, I didn't know how to sing. I didn't sing. So I am forever grateful to music for saving my life in a sense. And this song, Pradeep, talks about how I got out of that situation. So it's a very special song to me. I hope you guys like this one. It's called Pradeep. চাঁদ থেকে টপকে পড়া প্রদীপের তাও ভাসিয়ে দিলে, মুখ ছুঁয়ে কেড়ে নিলে আলোর বিস্ফোরণ, আমায় নিভিয়ে রেখে তবু রঙিন স্বপ্ন দেখেছি। হারানো আলো তাকে খুঁজেছি আমি এখনো জাগরণে ঘুরে যাব ছুঁয়ে সবই বহুদূর। অন্ধকারে বসে থেকে কেমন লাগে আমি আমার নিজের প্রতি নিজের সুর। একদিন বলেছিলে ভালোবাসতে পারবো না নিজেকে আমি, তোমার চোখে দেখলে তবে গোলাপ কালো। বুঝেছি আমি তবু রাতের তারা গুনেছি, হারা
এখনো জাগরণে উড়ে যাব ছুঁয়ে সবই বহুদূর অন্ধকারে বসে থেকে কেমন লাগে আমি আমার নিজের প্রদীপ নিজেরই সুর তাই হাল ধরেছি তোমায় মুছেছি জীবন থেকে ভুলে গিয়ে আমি আমার প্রদীপ হয়ে আমি এখনো জাগরণে উড়ে যাব ছুঁয়ে সবই বহুদূর অন্ধকারে বসে থেকে কেমন লাগে আমি আমার নিজের প্রদীপ নিজেরই সুর Thank you so much. So the next and the last song is one of my favorite songs to perform for two reasons. Number one reason is Gunta ekta blues gun, and I feel like it's my genre, and it's very powerful, very raw, and very real. So I really love singing blues. And the number two reason is that this song is the OST of a female superhero web series. And that was the first time that happened, and I thought that was brilliant. And I had the opportunity to work on that song. So I just love this song. So I hope you guys love this one. And thank you so much once again for inviting me. I had a great time performing here. It's called Shunte Ami Chai. শুনতে আমি চাই তবু কেন শুনি না বলতে আমি চাই তবু বলা হলো না দেখতে আমি পাই সব কিছুই তবু দেখা হলো না যে কিছুই শুনতে আমি চাই তবু কেন শুনি না বলতে আমি চাই তবু বলা হলো না
দেখতে আমি পাই সব কিছুই, তবু দেখেও না দেখে যিশু। আমি তোমার শহর, আমি তোমার শহর, ঢাকা 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 ঢাকা। শুনতে আমি চাই, তবু কেন শুনি না, বলতে আমি চাই, তবু বলা হলো না, দেখতে আমি পাই সব কিছুই, তবু দেখেও না দেখে যিশু। আমি তোমার শহর, আমি তোমার শহর, ঢাকা 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 ঢাকা। Thank you. Thank you so much, Tashri, for an incredibly powerful, passionate, and moving performance, absolutely fitting for this International Women's Day 2021. We're now coming to the end of our show. I just wanted to acknowledge once again those who have organized this event and made this possible. The Department of Women's Affairs from the Ministry of Children and Women's Affairs, the United Nations Population Fund, Salish Kendra, Dhaka Tribune, and of course, the Embassy of the Kingdom of Netherlands. Thank you so much for bringing us all together to this wonderful event, which I think has been a really great celebration of women's rights, women's empowerment, and womanhood. We're at the end of our show now, and so let me invite to give the closing remarks our special guest, Dr. Asa Torkelsson, the representative of UNFPA here in Bangladesh. Thank you so much. And it's really great to be here. Director General, Department of Women Affairs, Ram Chandra, Ambassador of the Kingdom of Netherlands, His Excellency Harry Verweij, Executive Director, Salish Kendra, Golam Monowar Kamal, Editor-in-Chief, dear partners, colleagues, ladies and gentlemen, Assalamu alaikum and good afternoon. It gives me great pleasure to have spent the afternoon together with all of you on this important day dedicated for celebrating women in leadership all over the world. I'm sorry about the technical difficulties, which however have been overcome by the moments of sharing such amazing, important experiences from different perspectives that we have heard. It's been my pleasure. We have been engaged in a wonderful and insightful talk, which has provided interesting perspectives on how we can enhance women's leadership to create a more equal tomorrow. We have seen a beautiful mother-daughter dance, a thought-provoking poetry recital,
and an entertaining musical performance by wonderful women representing Bangladesh. And I have been privileged to have received translation in those cases where that was needed. So I really appreciate the support provided. Indeed, it has been a great afternoon, a wonderful way to come towards the end of the day of International Women's Day. And on behalf of UNFPA, we are in gratitude to all of our partners, the Department of Women Affairs, the Kingdom of the Netherlands, Dhaka Tribune, and I know Salish Kendra for putting together an event in celebration to all of the women and girls in Bangladesh. And today is a day that we emphasize our journey towards upholding gender equality and women's empowerment while preventing and responding to gender-based violence. The theme this year, Women in Leadership, Achieving a More Equal Future in a COVID-19 World, cannot be more relevant. While women's advancement and economic empowerment have defined Bangladesh's progress over the years, many deep-rooted issues, such as patriarchal norms and new challenges, such as the COVID-19 pandemic, create roadblocks in our joint strides towards a gender-equal society in Bangladesh. And to overcome these and to achieve the 2030 Agenda on Sustainable Development, it is absolutely vital that we place women and girls at the heart of our work in Bangladesh and across the world. Together, we can and we will create a Bangladesh where all women and girls are treated equally. And with that, ladies and gentlemen, I request you join me in reading the words together 3 times. Let's see if it works. Yes to equality. Yes to equality. Yes to equality. Yes to equality. We look forward to our shared journey and continued partnership in building a Bangladesh that is safe for all women and girls and where everyone can thrive. Together, we can. Thank you. Subaike Donobad. সবাই